আচ্ছা, সোলো গ্রোথ মডেলটা অর্থাৎ ইকোনমিতে সবসময় ইকোনমিস্টরা গ্রোথ নিয়ে খুব বেশি কনসার্ন থাকে। হ্যাঁ, ইকোনমিস্টরা বলা হয়েছে যে একটা দেশের গ্রোথ বাড়লে এমপ্লয়মেন্ট তৈরি হয়, প্রোডাকশন বাড়ে, আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটে। তো এই যে গ্রোথ বা প্রবৃদ্ধিটা কিভাবে বাড়ানো যায়, বিভিন্ন ইকোনমিস্ট ওনারা গ্রোথকে কিভাবে প্রমোট করা যায়, গ্রোথটাকে কিভাবে ফাস্টেন করা যায়, কিভাবে গ্রোথটাকে বৃদ্ধি করা যায় এবং স্থায়ী করা যায়, এসব বিষয় নিয়ে তারা বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন। তো সলো হচ্ছেন এরকম একজন, উনি 1956-এ উনি একটা মডেল দিলেন, হ্যাঁ, যে কিভাবে এই গ্রোথ থিওরি মডেল দিলেন, তো ওটাকে সলো গ্রোথ মডেল নামে পরিচিত। তো এগুলো আমরা আসলে দেখতেছিলাম যে সলো কিভাবে আর তার আগে আমরা একটা পড়ছি যে হ্যারোল্ড ডমার মডেল। হ্যাঁ, ক্যাপিটাল এবং লেবারের রেশোটা সেম ছিল, এটা ছিল হ্যারোল্ড ডমার মডেলের মূল কথা। বাট সোলো গ্রোথ মডেলের মূল কথা হচ্ছে যে ক্যাপিটাল এবং লেবারের রেশোটা চেঞ্জ না, অর্থাৎ লেবারকে ক্যাপিটাল দিয়ে সাবস্টিটিউট করা যায় এবং ক্যাপিটালকে লেবার দিয়েও সাবস্টিটিউট করা যায়। ঠিক আছে, তো এই ধরনের তো ওনার এগুলা কিন্তু আমরা একটা ক্লাসে পড়ছি। তো কারো যদি কোনো কনফিউশন থাকে বা বুঝতে প্রবলেম কোন জায়গাটা প্রবলেম, সেটা নিয়ে আমরা একটু দেখবো। সোলো গ্রোথ মডেলটা আমরা যতটুকু পর্যন্ত পড়লাম ওখানে কোন জায়গাটা থেকে সমস্যা ছিল এগুলো কিন্তু ক্লাসে আমরা একটা করছি। হ্যাঁ, এই সোলো গ্রোথ মডেলের যে প্রোডাকশন ফাংশনের নেচার, এই যে অবস্থা, এগুলোতে কোন জায়গায় সমস্যা, কার সমস্যা এগুলো, বা কোন জায়গায় বুঝতে সমস্যা, এই যে এইটুকু পর্যন্ত হয়ে গেছিল। ঠিক আছে, এই ডায়াগ্রাম পর্যন্ত হয়ে গেছিল। এখন একে একে প্রবলেম গুলো বলতে হবে যে কার কোন জায়গায় বুঝতে সমস্যা। স্লাইড স্যার ডায়াগ্রাম থেকে একটু আবার একটু বোঝান। আচ্ছা, ডায়াগ্রামটা হচ্ছে যে এই যে সবুজ যে কার্ভটা, এটাকে বলা হচ্ছে সেভিংস কার্ভ। হ্যাঁ, সেভিংস ইজ এ ফাংশন অফ ইনকাম, অর্থাৎ মানুষের যদি আয় বাড়ে তাহলে সেভিংস বাড়তে থাকে, বাট যে হারে আয় বাড়ে সেভিংসটা তার চেয়ে কম হারে বাড়ে, এই জন্য হচ্ছে ইনক্রিজ আর ডিক্রিজিং রেট। এই সবুজ লাইনটা, হ্যাঁ, এটা হচ্ছে সেভিংস ফাংশন। আচ্ছা, আর এই রেড লাইনটা হচ্ছে আমার প্রোডাকশন ফাংশন। ওয়াই ইজ এ ফাংশন অফ এই কে। হ্যাঁ, অর্থাৎ কে যদি বাড়ে পড়ে তাহলে প্রোডাকশন বাড়বে, বাট এটাও কি ইনক্রিজ আর ডিক্রিজিং রেট, মানে হচ্ছে কে বা ক্যাপিটাল রেশিও যেই হারে বাড়ে প্রোডাকশন বা আউটপুট তার চেয়ে কম হারে বাড়ে, এই জন্য হচ্ছে ইনক্রিজ আর ডিক্রিজিং রেট। হ্যাঁ, এটা কনকেভ কনকেভ শেপ কার্ভ। ঠিক আছে, তো আর এই স্ট্রেট লাইনটা হচ্ছে এন প্লাস ডি, এনটাকে বলা হচ্ছে পপুলেশন গ্রোথ আর ডিটাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন রেট। অর্থাৎ যে ইকোনমিক ক্যাপিটালটা যদি জনসংখ্যা বাড়তে থাকে, যে অতিরিক্ত যে জনসংখ্যাগুলো বাড়লো তাদের প্রোডাকশন বা ফার্মে কাজ করার জন্য ক্যাপিটাল দরকার। হ্যাঁ, তো এই যে এটাকে এন দিয়ে বোঝানো হচ্ছে। আর এই যে ক্যাপিটালের যে একটা অংশ, পুঁজির যে একটা অংশ নির্দিষ্ট সময় পর পর কি হয়ে যায়, ডেপ্রিসিয়েট বা নষ্ট হয়ে যায়, তাই না, যেমন বিল্ডিং বা মেশিনের কার্যক্ষমতা কমে যায়, তো এটাকে বোঝানো হচ্ছে ডি, ডেপ্রিসিয়েশন রেট, আর এন হচ্ছে পপুলেশন গ্রোথ। তো এটা হচ্ছে স্ট্রেট লাইন 45 ডিগ্রি আপওয়ার্ড স্লোপ। তো কার্ভগুলো আমরা দেখলাম, এখন দেখি আমরা কি বলা হচ্ছে যে সোলো গ্রোথ মডেলের ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে যে এ পয়েন্টটা, অর্থাৎ একটা ইকোনমিতে কতটুকু ক্যাপিটাল ইনভেস্ট করা উচিত, কে জিরো পরিমাণ, কে জিরো পরিমাণ যদি ইনভেস্ট করা হয় তাহলে প্রোডাকশন আসতেছে ওয়াই জিরো পরিমাণ। ঠিক আছে, আচ্ছা, এই কে জিরো যদি কে ওয়ান পরিমাণ যদি পরে ক্যাপিটাল ইনভেস্ট করা হয় তাহলে কি ঘটনা ঘটে সেটা আমরা দেখি। এখন কে ওয়ান পরিমাণ ইনভেস্ট করা হলো, তাহলে এখন আমার সেভিংস কত, আর ইকুইলিব্রিয়াম হচ্ছে সেভিংস ইকুয়াল টু, এই যে এখানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা, ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার কি ইকুইলিব্রিয়াম কন্ডিশন। হ্যাঁ, সোলো গ্রোথ মডেলের এই যে এই কন্ডিশনটা ফিল আপ করলে এটার মানে কি, অর্থাৎ সেভিংস রেট মাইনাস পপুলেশন গ্রোথ প্লাস ডেপ্রিসিয়েশন, এই দুটো যখন সমান থাকবো তখন কি ডেল কে এর মান কত, জিরো, অর্থাৎ এইটার মান আর এই পার্টটার মান যদি ইকুয়াল হয়ে যায় তখন কি রাইট সাইড জিরো হয়ে যায়, তখন কি ডেল ক্যাপিটাল মানে কি জিরো,
ডেল ক্যাপিটাল মানে কি অতিরিক্ত কতটুকু ক্যাপিটাল বা মূলধন আমি ইনভেস্ট করব। হ্যাঁ, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তো এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমার হোল্ড করতেছে এ পয়েন্টে। এ পয়েন্টের মধ্যে দেখা যাচ্ছে যে সেভিংস রেট প্লাস ডেপ্রিসিয়েশন প্লাস পপুলেশন গ্রোথ দুটো সমান। হ্যাঁ, তো এই পয়েন্টে যে ডেল কে এর মান কত? ডেল কে মানে হচ্ছে ক্যাপিটাল পরিবর্তন। হ্যাঁ, চেঞ্জ ইন ক্যাপিটাল 0। আর এই জায়গাটা থেকে কে ওয়ানে কি আসছে? এন প্লাস ডি is greater than savings rate, তাই না? পপুলেশন গ্রোথ আর ডেপ্রিসিয়েশন রেটটা কি এখানে বড় না কে ওয়ান পয়েন্টে? এই যে সবুজ যে এই যে সবুজ যে সেভিংস ফাংশনটা, এখানে কি সেভিংস ইজ গ্রেটার দেন এন প্লাস ডি ইন্টু কে, তা থেকে বড় না সেভিংস? এই পয়েন্টটা ডেপ্রিসিয়েশন প্লাস পপুলেশন জি গ্রোথ হচ্ছে স্যার। এই যে এই পয়েন্টটা, আর সেভিংস রেটটা হচ্ছে এই পয়েন্টে। তাহলে এখানে কি সেভিংস ইজ গ্রেটার দেন পপুলেশন গ্রোথ প্লাস ডেপ্রিসিয়েশন রেট, তাই না? তার মানে কি আমি যদি পরে ক্যাপিটালকে আরো বিনিয়োগ আরো বেশি করতে থাকি, আমি যদি বিনিয়োগ বৃদ্ধি করতে থাকি, তাহলে আস্তে আস্তে কি হয় আমার সেভিংস বেশি। এই পয়েন্টটা পর্যন্ত এদিকে সেভিংস বেশি, বাট এ পয়েন্টে এসে কি হইতেছে সেভিংস প্লাস পপুলেশন গ্রোথ আর ডেপ্রিসিয়েশন রেট দুটাই সমান। এই পয়েন্টে যে ডেল কে এর মান কি 0, আর এই কে 0 লেফট পয়েন্টে ডেল কে ইজ গ্রেটার দেন 0। তার মানে কি আমি পুঁজিটা আস্তে আস্তে বাড়াইতে পারি। আমার এখানে যতটুকু আমি ইনভেস্ট করব তাতে মানে লেটস সে আবার এখানে বলা হচ্ছে সেভিংস ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমি এইটুকু ইনভেস্ট করলাম, এইটুকু থেকে পপুলেশন গ্রোথ আর ডেপ্রিসিয়েশনে আমার শেষ হয়ে যাচ্ছে কতটুকু? এই যে এইটুকু পরিমাণ। বাট আমার তাও কি সারপ্লাস থেকে গেছে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। সুতরাং এইটুকুকে আমি কি করতে পারি? ইনভেস্ট করতে পারি। তা আস্তে আস্তে আমি কি করতে থাকবো? ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাড়াইতে থাকবো, বাড়াই এসে আস্তে আস্তে কতটুকু বাড়াইবো? এই যে কে 0 পরিমাণ বাড়াইতে পারবো। এখানে আসলে দেখা যাচ্ছে আমি যতটুকু ইনভেস্ট করি, যেহেতু সেভিংস রেট ইকুয়াল টু পপুলেশন গ্রোথ আর ডেপ্রিসিয়েশন রেট সমান, আর সেভিংস সমান কি ইনভেস্টমেন্ট, অর্থাৎ এখানে আমি যতটুকু ইনভেস্ট করি ঠিক ততটুকু আবার কি হয় পপুলেশন গ্রোথ প্লাস ডেপ্রিসিয়েশন দিয়ে শেষ হয়ে যায়। আচ্ছা, এর যদি আমি কে টু পয়েন্ট রাইটে থাকি, রাইটে থাকলে কি হইতেছে আমি ইনভেস্ট করি লেটস সে এখানে হচ্ছে আমার সেভিংস এইটুকু, ইনভেস্ট করি এইটুকু, বাট ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে কতটুকু? এই যে y2 পরিমাণ। তার মানে কি এইটুকু কি আমার সেভিংস থেকে ডেপ্রিসিয়েশন, অর্থাৎ যতটুকু আমি ইনভেস্ট করি তার চেয়ে বেশি আমার কি হয়ে যায়? ক্ষতি হয়ে যায়। আমাকে এক্সট্রা কিছু আরো ভর্তুকি দিতে হয় প্রোডাকশন করলে পরে। সুতরাং এই কে টু পয়েন্টে আমার কি সেভিংস রেট থেকে ডেপ্রিসিয়েশন প্লাস পপুলেশন গ্রোথ রেটের অ্যামাউন্টটা বেশি। সুতরাং আমার কে টু পয়েন্টে ইনভেস্ট করা যুক্তিযুক্ত না। সুতরাং আমি কি করবো? ইনভেস্ট আস্তে আস্তে কমাইতে থাকবো, কমাইতে থাকলে এক পর্যায়ে এসে কি হয়ে যাবো? আস্তে আস্তে এই এ পয়েন্টে চলে আসবো। এই জন্য বলা হচ্ছে কে 0 রাইটে বা লেফটে থাকে, যদি রাইটে থাকি তাহলে আস্তে আস্তে লেফটে আসতে থাকবো, আর কে 0 যদি লেফট পয়েন্টে থাকি আমি আস্তে আস্তে রাইটের দিকে যাইতে থাকবো। এবং এটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমার সেভিংস ইকুয়াল টু পপুলেশন গ্রোথ প্লাস ডেপ্রিসিয়েশন রেট এই দুটো সমান। মানে কি আমি যতটুকু ইনভেস্ট করি এবং ততটুকু আমার আবার এই ডেপ্রিসিয়েশন প্লাস পপুলেশন গ্রোথের জন্য ওটা মিট আপ হয়ে যায়। আর লেফটে থাকলে পরে আমার আস্তে আস্তে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাড়ানো লাভজনক, আর রাইট পয়েন্টে থাকলে আমার আস্তে আস্তে লেফটে আসা লাভজনক বা প্রফিটেবল। এটা হচ্ছে ওয়াইজ ডিসিশন। তো এইভাবেই বলা হচ্ছে এটার এই গ্রাফটার ডেসক্রিপশন। এখানে এই যে আমি যদি রাইটে কে টুতে থাকি আমি আসলে ইনভেস্ট করলাম এইটুকু, বাট যত তার চেয়ে আমার বেশি যেটুকু ইনভেস্ট করি তার চেয়ে আমার বেশি পরিমাণ অপচয় হয়ে যাইতেছে, তো আমার তো আসলে ইনভেস্ট করার যৌক্তিকতা নাই। আর এখানে কি হইতেছে কে ওয়ান পয়েন্টে আমি যতটুকু ইনভেস্ট করি কতটুকু? এই সেভিংস সমান ইনভেস্টমেন্ট, এটা মনে রাখতে হবে। এইটুকু ইনভেস্ট করি, বাট এ থেকে এইটুকু আবার ডেপ্রিসিয়েট হয়ে যাচ্ছে, বাট তাও আমার কি এইটুকু পরিমাণ সারপ্লাস থেকে যাচ্ছে ইনভেস্টমেন্ট আকারে। তো এইটুকু দিয়ে আমার প্রোডাকশন আসতে থাকবো। তো এটাই ছিল এই গ্রাফের ডেসক্রিপশনটা। তো আমরা এই যে কথাগুলো বললাম এইগুলার হচ্ছে গ্রাফের ডেসক্রিপশন। হ্যাঁ, চলো এই যে এগুলো এইটুকু পর্যন্ত। এবার আসি দেখি যে এই যে আমরা যে এখানে এই যে এখন কি চেঞ্জ হলে পরে কি হয়, এই সেভিংস রেটটা যদি চেঞ্জ হয়ে যায় বা পপুলেশন যদি চেঞ্জ হয়ে যায় বা টেকনোলজি যদি চেঞ্জ হয়, তাহলে সোলো গ্রোথ মডেলে এই গ্রাফের কি কি চেঞ্জ আসে। হ্যাঁ, আমরা তো এখন একটা ফিক্সড একটা সেভিংস রেট ধরছি, এখন হঠাৎ করে সেভিংস রেট বেড়ে গেল বা পপুলেশন গ্রোথ বেড়ে গেল, তাহলে কি ধরনের ইম্প্যাক্ট তৈরি হতে পারে ওটা আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, এই যে এখান থেকে চেঞ্জ ইন ইফেক্ট। হ্যাঁ, চেঞ্জ ইন সেভিংস রেট এন্ড পপুলেশন গ্রোথ রেট ইন দ্য সোলো গ্রোথ মডেল, অর্থাৎ সোলো গ্রোথ মডেলের মধ্যে যদি সেভিংস রেট বা সঞ্চয়ের হার যদি পরিবর্তন হয় বা জনসংখ্যা বৃদ্ধির হার যদি পরিবর্তন হয়, তাহলে কি ধরনের ইম্প্যাক্ট তৈরি হতে পারে।
তো এই যে এখানে বলা হচ্ছে যে সেভিংস রেট যদি বেড়ে যায়, পূর্বে ছিল আমার সেভিংস কার্ভ এটা, এখন হয়ে গেছে বেড়ে কি হয়ে গেছে, এই যে উপরে আপার এই যে এস প্রাইম ওয়াই, এটা আমার নিউ সেভিংস রেট। ঠিক আছে, তো এখন এই নিউ সেভিংস রেটে আমার ইকুইলিব্রিয়াম কোথায়, এখন পূর্বে ছিল ইকুইলিব্রিয়াম পয়েন্ট এ পয়েন্টে, এখন হয়ে গেছে বি পয়েন্টে। তো বি পয়েন্টে মানে এ পয়েন্টে ছিল কে জিরো পরিমাণ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এখন আবার কে থ্রি ইনভেস্টমেন্ট বেড়ে গেছে। ঠিক আছে, তো পূর্বে এ পয়েন্টের রেসপেক্টিভে আমার প্রোডাকশন কত ছিল, ওয়াই জিরো, আর এখন কে থ্রি ইনভেস্টমেন্টের রেসপেক্টিভে আমার আউটপুট বা প্রোডাকশন আসছে ওয়াই থ্রি। ঠিক আছে, সেভিংস রেট চেঞ্জ হলে আমার জাস্ট সেভিংস কার্ভটা আপওয়ার্ড শিফট করে যাবে, তারপর আমার ইকুইলিব্রিয়াম নিউ ইকুইলিব্রিয়াম রিস্টোর করবে এট পয়েন্ট বি। ঠিক আছে, আর ডেসক্রিপশন গুলা ওই ফার্স্ট ডায়াগ্রামের মতো একই চেঞ্জ একই। স্যার স্যার এটা সরলরেখা, এটা কি, এটা কিসের রেখাটা? কোনটা? a প্লাস বি, ওই যে a প্লাস ডি ইনটু কে। এই যে এটা বললাম যে পপুলেশন গ্রোথ প্লাস ডেপ্রিসিয়েশন রেট। হ্যাঁ, এখন যদি হঠাৎ করে যদি জনসংখ্যা বেড়ে যায়, তাহলে এই যে নতুন যে জনসংখ্যাগুলো ভালো, বা একটা ফ্যাক্টরিতে যদি নতুন করে ওয়ার্কার হায়ার করা হয়, এই ওয়ার্কারদের হায়ার করতে গিয়ে তাদেরকে কি করতে হয়, তাদের জন্য কি আবার ইনভেস্টমেন্ট দরকার পড়ে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই নতুন সেভিংস, নতুন যদি পপুলেশন গ্রোথটা যদি বাড়ে, এই নতুন বা ওয়ার্কাররা যদি একটা ফার্মে নতুন করে আসে, তাহলে তাদের জন্য এই যে নতুন ওয়ার্কারদের জন্য কি দরকার হয়, নতুন নতুন যন্ত্রপাতি কিনতে হয় না, বা তাদের জন্য আরো নতুন করে বিনিয়োগ করতে হয় না, নাকি পূর্বের বিনিয়োগ দিয়েই চলে যায়? ধরলাম যে আগে একজন ফ্যাক্টরিতে আগে পূর্বে একটা ফার্মের 5 জন ওয়ার্কার ছিল, প্রত্যেকের মাথা পিছু ইনভেস্টমেন্ট, মানে এই 5 জন ওয়ার্কার কাজ করতে গিয়ে প্রত্যেকের মাথা পিছু ইনভেস্টমেন্ট ছিল কত, 50 টাকা, লেটস সে 50 টাকা। এখন ওয়ার্কার বেড়ে 5 থেকে 6 জন হয়ে গেছে, এখন সবারই যদি মাথা পিছু 50 টাকা করে বিনিয়োগ রাখতে চায়, তাহলে এই যে নতুন যে একজন কাজ করলো, কাজে আসলো, তার জন্য নতুন করে কয় টাকা বিনিয়োগ করতে হইব, আরো নতুন 50 টাকা বিনিয়োগ করতে হইব না? আর যদি বিনিয়োগ যদি 50 টাকা এক্সট্রা না করি পরে, তার মানে কি, তাহলে সবার মাথা পিছু কি বিনিয়োগ কমে যাইব না? তো এই জন্য এখন বলা হচ্ছে যে যদি পপুলেশন বেড়ে যায়, বা এই যে আমার যে যে ক্যাপিটাল মূলধন গুলো আছে এগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে পরে আমাদের কি করতে হবে, এই নতুন পপুলেশন বাড়লে বা কোনো যদি বিল্ডিং বা ক্যাপিটাল মূলধন মেশিনারিজ এগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা যদি মাথা পিছু ক্যাপিটাল ঠিক রাখতে চাই বা বিনিয়োগ ঠিক রাখতে চাই, তাহলে যতটুকু পপুলেশন বাড়লো ঠিক ততটুকু আবার আমার কি করতে হইব, নতুন করে বিনিয়োগ করতে হইব, বা যতটুকু মূলধন নষ্ট হয়ে গেল ঠিক ততটুকু আবার সাবস্টিটিউট করে দিতে হইব, তাহলে মাথা পিছু বিনিয়োগটা ঠিক থাকবে। আর যদি পরে আমরা এগুলোকে সাবস্টিটিউট না করি, তাহলে পপুলেশন বাড়লে বা ডেপ্রিসিয়েশন বাড়লে মাথা পিছু বিনিয়োগ কমে যায়। তো এটা এই স্ট্রেট লাইনটাকে দেখানো হচ্ছে এন প্লাস ডি, মানে কি পপুলেশন গ্রোথ আর ডেপ্রিসিয়েশন রেট, এটার একটা ক্যাপিটালের সাথে একটা লিনিয়ার রিলেশনশিপ। অর্থাৎ যদি পরে জনসংখ্যা বাড়তে থাকে আর ডেপ্রিসিয়েশন বাড়তে থাকে, তাহলে কি হয়, মাথা পিছু বিনিয়োগ কমে যায়। এই রিলেশনটা এটা দেখানো হচ্ছে স্ট্রেট লাইনটা। ঠিক আছে, আর আলটিমেটলি যতটুকু বিনিয়োগ করা হয় ঠিক ততটুকুই কি করা হয় না, মানে উৎপাদন কাজে সম্পূর্ণটুকু খাটানো যায় না, কিছু নষ্ট হয়ে যায়, বা ওভার টাইম এই যে মেশিনারিজ বা বিল্ডিং মেনটেন্যান্সের জন্য একটা কস্ট থাকে, এটা এইগুলোকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এই ডি ডি দিয়ে বোঝানো হচ্ছে ডেপ্রিসিয়েশন, বা ক্যাপিটালের কতটুকু নষ্ট হয়ে গেল। আর পপুলেশন দিয়ে দেখানো, মানে এন দিয়ে বোঝানো হচ্ছে পপুলেশন গ্রোথ, যে অতিরিক্ত ওয়ার্কার বা জনসংখ্যা বাড়ার ফলে তাদের কতটুকু বিনিয়োগ দরকার। এটা হচ্ছে স্ট্রেট লাইনের। আর সবসময় ইকুইলিব্রিয়ামটা আসবে এন প্লাস ডি ইন্টু কে ইকুয়াল টু সেভিংস রেট, এটাতে হচ্ছে ইকুইলিব্রিয়াম। আর ওই ইকুইলিব্রিয়াম পয়েন্টে ডেল কে বা ক্যাপিটালের পরিবর্তন হচ্ছে মান আসবে 0। আর কারো কোশ্চেন আছে এটা নিয়ে? কারো কি কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। আর এটা কিন্তু এই থিওরিটার খুবই সিগনিফিকেন্স, খুবই ইম্পর্টেন্স। এটা যিনি ম্যাক্রো পড়ান উনি এটা ম্যাথমেটিক্যালি এই যেগুলো কথাগুলো বললাম, হ্যাঁ, এগুলো উনি ডিরাইভ করে দেখাইবেন। কারো কোশ্চেন থাকলে এটা ম্যাক্রো ক্লাসে মানে কোশ্চেন করতে হবে। আমি কিন্তু এখানে গ্রাফিক্যাল বা থিওরিটিক্যাল প্রেজেন্টেশনটা আনছি, এটা সুন্দর ম্যাথমেটিক্যাল
এটা নিয়ে সোলো গ্রোথ মডেল নিয়ে একটা ম্যাক্রো ইকোনমিক্স এর একটা বিশাল অংশ একটা পার্টি হচ্ছে সোলো গ্রোথ মডেল। ঠিক আছে, আর কি এখন কোন ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে, বা যিনি ম্যাক্রো আছেন উনি যদি এটাকে ম্যাথমেটিক্যাল এটার গ্রাউন্ডটা ক্লিয়ার করে দিতেন তাহলে এই গ্রাফগুলো খুব ইজি হতো। ম্যাক্রো কে পড়ান? খালেদা ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে পরে দেখি। হ্যাঁ, আমরা সেভিংস রেট চেঞ্জ হতে পরে কি দেখলাম, বাট আপাত দৃষ্টিতে এখানে দেখা যাচ্ছে যদি সেভিংস রেট বেড়ে যায় তাহলে পরে আমাদের কি নতুন যে ক্যাপিটাল বা বিনিয়োগের পরিমাণ মানে ক্যাপিটাল রেশিওটা K0 থেকে K3 হয়ে যায়, আর তার রেসপেক্টিভে আমার আউটপুট অর্থাৎ Y0 থেকে Y3 হয়ে যায়। ঠিক আছে, সেভিংস রেট অর্থাৎ একটা দেশে যদি সেভিংস রেট বাড়ে তার মানে কি, নর্মালি আমরা ইকোনমিতে বা এটাতে কি বুঝি, সেভিংস রেট বাড়লে কি হয়, এখন আগে থেকে মানুষ বেশি সেভ করে, আর যেই পরিমাণ সেভ করে সেটাই কি হয়, বিনিয়োগে চলে যায় না, ইনভেস্টমেন্টে চলে যায় না। হ্যাঁ জি স্যার। জি স্যার। জি স্যার। এখন যদি পরে একটা সেভিংস রেট বেড়ে যায়, মানুষ একটা দেশের যদি সেভিংস রেট বাড়ে, বা একটা পরিবারই ধরলাম যে তারা এখন আগে থেকে বেশি সঞ্চয় করতে পারে, তাহলে তারা কি করতে পারবো, সে সঞ্চয়কৃত টাকাটা কি আবার বিনিয়োগ করতে পারবো না। এখন যদি তাদের সেভিংস রেট বেড়ে গেলে বিনিয়োগ বেড়ে যায়, এখন বিনিয়োগ বাড়লে কি হয়, দেশে কর্মসংস্থান তৈরি হয়, উৎপাদন বাড়ে, আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়, তাই না। যেহেতু সেভিংস রেট বেড়ে গেছে ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, আর ইনভেস্টমেন্ট বাড়লে এমপ্লয়মেন্ট অর্থাৎ কর্মসংস্থান তৈরি হবে, আর কর্মসংস্থান তৈরি হলে উৎপাদন বাড়বে, আর উৎপাদন বাড়লে কি করবে, জাতীয় আয় বাড়বে। এই যে দেখা গেছে Y0 থেকে Y3 হয়ে গেছে। স্যার হ্যাঁ, তো একটা দেশের স্যার গ্রোথ বাড়ানোর জন্য বা জাতীয় আয় বাড়ানোর জন্য সেভিংস রেটটা দরকার। এটা এখান থেকে প্রথম মেসেজটা হচ্ছে যে সেভিংস রেট যদি বাড়ানো যায় একটা দেশের, তাহলে তাদের গ্রোথটা বাড়ানো যায় ওই দেশের, বা জাতীয় আয় বাড়ানো যায়। হ্যাঁ, কি কোশ্চেন? স্যার হ্যাঁ স্যার এখানে হইতেছে যে এখানে কি জনসংখ্যা বাড়ার সাথে সাথে এটা মানে আগে তো SY ছিল, না, এখন পরে জনসংখ্যা S বাড়ে নাই, প্রাইম Y, জনসংখ্যা ঠিক আছে, জনসংখ্যা আগে যা ছিল ঠিক আছে, হ্যাঁ জনসংখ্যা বাড়ে নাই। তাহলে যে সঞ্চয় বাড়ছে যে, হ্যাঁ সঞ্চয় বাড়ছে, সেভিংস রেট বাড়ছে। সেটা কারণ কি? এখন সেভিংস কেন বাড়ে, সেভিংস বাড়তে যে কোনো কারণে বাড়তে পারে। এখন মানুষ এটা যদি তো আগে আয় থেকে বাড়লো। কনজিউম কম করে এখন বেশি সেভ করতে পারে। সেভিংস বাড়া, সেভিংস ডিপেন্ড করে ইন্টারেস্ট রেটের উপর, তাই না। এখন হঠাৎ করে দেখা গেছে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, তাহলে মানুষ সেভিংস বেশি করবে। তখন আবার সেভিংস ইজ এ ফাংশন অফ কি, ইন্টারেস্ট রেট। সেভিংস কার ফাংশন, সেভিংসটা কার উপর ডিপেন্ড করে, ইন জেনারেল অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে। হঠাৎ করে ফ্যামিলি মেম্বার আগে ছিল 10 জন এখন 5 জন হয়ে গেছে, তাহলে তাদের কনজাম্পশনে স্পেন্ড কমে গেছে, তাহলে তারা এখন বেশি সেভ করতে পারবে। অথবা কারো বেতন বেড়ে গেছে চাকরিতে, তখন তার সেভিংস রেট বেড়ে যেতে পারে। বা ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, তখন মানুষ কনজাম্পশন কম করবে, সেভিংস বেশি করবে। এই ধরনের সেভিংস বাড়ার হাজারটা কারণ থাকতে পারে, বাট ইন জেনারেল আমরা জানি সেভিংস ইজ এ ফাংশন অফ ইন্টারেস্ট রেট। অর্থাৎ সেভিংসটা প্রথমত ইন্টারেস্ট রেটের উপর নির্ভর করে, সুদের হারের উপর নির্ভর করে। সুদের হার যদি বেড়ে যায় তাহলে মানুষ বেশি সেভ করতে চায়, ব্যাংকে টাকা জমা রাখতে চায়। ঠিক আছে, আর যদি সেভিংস বেড়ে যায় সেই সেভকৃত টাকাটা বা সঞ্চয়কৃত টাকাটা আবার বিনিয়োগ হয় অর্থনীতিতে, আর বিনিয়োগ হলে কর্মসংস্থান হয়, উৎপাদন বাড়ে, অর্থাৎ দেশের গ্রোথ বাড়ে। এই যে এটাই বোঝানো হচ্ছে যে এখানে দেখা গেছে পূর্বে সেভিংস ছিল আমার SY, এখন নতুন সেভিংস কি আসছে S প্রাইম Y, সুতরাং সেভিংস কার্ভটা আপওয়ার্ড শিফট করে গেল। যেহেতু সেভিংস রেট বেড়ে গেল, সেভিংস রেট বাড়লে পরে দেশে কি হলো, এই যে বিনিয়োগটা বেড়ে গেল, বিনিয়োগ কত বাড়লো, K0 থেকে K3 হয়ে গেল, আর রেসপেক্টিভে দেশের জাতীয় আয় Y0 থেকে Y3 হয়ে গেল, অর্থাৎ জাতীয় আয় বেড়ে গেল। তো প্রথম এখান থেকে দেখা যায় যদি কি করা হয়, ইকোনমিতে গ্রোথ বাড়ানো দরকার হয়, তাহলে একটা প্রথম কি টার্গেট নেওয়া যায়, সেভিংস রেটটা কিভাবে বাড়ানো যায় সেটা যদি গভর্নমেন্ট পলিসির মধ্যে ইনক্লুড করতে পারে, সেই ধরনের যদি সিদ্ধান্ত নিতে পারে যে সরকারি পলিসির ফলে সেভিংস রেটটা বেড়ে গেছে, আর সেভিংস রেট বাড়লে দেশের অর্থনীতি প্রবৃদ্ধিও বাড়বে। তো আমরা একটা ক্রাইটেরিয়া দেখলাম যে কিভাবে প্রবৃদ্ধি বাড়ানো যায়। তো প্রবৃদ্ধি বাড়াইতে গেলে বা গ্রোথ বাড়াইতে গেলে সেভিংস রেটটা বাড়াইতে হয়। তো সেভিংস রেট বাড়ানোর জন্য সরকারের সহায়ক পলিসি নিতে হবে, বিভিন্ন পলিসি আছে। তো এগুলো ওই ম্যাক্রো ইকোনমিক্সে বা পাবলিক ফাইন্যান্স আরো ডিটেলসে পলিসি ইমপ্লিকেশন পড়লে এগুলা বিস্তারিত জানা যাবে। তো এই গ্রাফটা ক্লিয়ার, মানে এখান থেকে মেসেজটা হচ্ছে যে একটা দেশের যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াইতে হয় তাহলে আমরা সরকার প্রাথমিকভাবে কি টার্গেট করতে পারে, সেভিংস রেটটা বাড়ানো যায় কিনা সেই ধরনের পদক্ষেপ নিতে পারে। সেভিংস রেট বাড়লে দেশের প্রবৃদ্ধি বাড়বে বা জাতীয় আয় বাড়বে। এখন কি ক্লিয়ার, মেসেজটা ক্লিয়ার? জি স্যার। Okay, then go for the next.
এই যে কথাগুলো বললাম এটারই এখানে, হ্যাঁ, এগুলোর বিস্তারিত এইভাবে ওনারা ব্যাখ্যা করছে, তো এটাতে আর আমি যাচ্ছি না। এবার আসি আমরা দেখি যে পপুলেশন গ্রোথ বেড়ে গেছে, ঠিক আছে। পপুলেশন গ্রোথ বাড়লে কি হয়, এই যে একটু আগে প্রশ্ন ছিল। তো সবকিছু এখানে ঠিক আছে, সেভিংস রেট ঠিক আছে, আমার আউটপুট ফাংশন ঠিক আছে। আচ্ছা, পূর্বে আমার পপুলেশন গ্রোথ রেট ছিল কি এন প্লাস ডি কে, হ্যাঁ, এখানে ডেপ্রিসিয়েশন রেট ঠিক আছে, বাট পপুলেশন পূর্বে ছিল আমার পপুলেশন গ্রোথ রেট এন। এখন হঠাৎ করে পপুলেশন গ্রোথ রেট বেড়ে এখন কি হয়ে গেছে, এন প্রাইম হয়ে গেছে। অর্থাৎ আগে যদি পপুলেশন গ্রোথ রেট থাকতো আমার 1.3, লেটসে এখন হয়ে গেছে 2.3, বা পপুলেশন জনসংখ্যার বৃদ্ধির হার একটা দেশে বেড়ে গেছে। যেহেতু জনসংখ্যার আচ্ছা, পূর্বে আমার পপুলেশন গ্রোথ, তাহলে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম ছিল এ পয়েন্টে, তাহলে এ পয়েন্টে আমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ছিল কত, K0, আর আউটপুট ছিল SY0, এই যে Y0 পরিমাণ, ঠিক আছে। এটা আমরা পাইলাম। এখন হঠাৎ করে যেহেতু পপুলেশন গ্রোথ রেট বেড়ে গেছে, সুতরাং আমার এই যে পপুলেশন গ্রোথ রেটের যে কার্ভটা, এটা কি হবে, আপওয়ার্ড শিফট করে যাবে। তো এখন শিফট করে গেল এই যে নতুন, এই যে নিউ পপুলেশন গ্রোথ রেটের জন্য আমার একটা নতুন একটা, আবার আমি কি পপুলেশন গ্রোথ রেট প্লাস ডেপ্রিসিয়েশন এর জন্য নতুন একটা কার্ভ পাইলাম। তো এখন আমার নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা, নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে আমার সেভিংস রেট, তো ঠিক আছে। এখন নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে সি পয়েন্টে। এখন সি পয়েন্টে কি দেখা যাচ্ছে, সি পয়েন্টে আমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কত, K4, আর আউটপুট কত, Y4 বা SY4। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যদি পপুলেশন গ্রোথ রেট বেড়ে যায় তাহলে দেশের হঠাৎ করে কি হয়, পার ক্যাপিটা, এগুলো কিন্তু এই যে K4 এগুলো হচ্ছে পার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তাহলে পার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কমে যায়। আর পার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কমে যাওয়ার ফলে কি হয়, দেশের প্রবৃদ্ধির হারটাও কমে যায়। এই যে পূর্বে ছিল প্রবৃদ্ধির হার ছিল Y0, বা ন্যাশনাল ইনকাম ছিল Y0, এখন ন্যাশনাল ইনকাম হয়ে গেছে Y4, বা পপুলেশন বা ইকোনমিক গ্রোথ হয়ে গেছে Y4। তো পার ক্যাপিটাল ইনকাম পপুলেশন গ্রোথ রেট যদি বেড়ে যায়, একটা দেশের জনসংখ্যা বৃদ্ধির হার বেড়ে গেলে মানুষের মাথাপিছু বিনিয়োগ কমে যায়, আর মাথাপিছু বিনিয়োগ কমে গেলে দেশের অর্থনীতি প্রবৃদ্ধির হারও কমে যায়। তাহলে এখানে দুটা ফ্যাক্টর আমরা দেখলাম, সেভিংস রেট বাড়লে প্রবৃদ্ধির বাড়ে, আর যদি পপুলেশন বেড়ে যায় সেভিংস রেট বা অন্যান্য আদার্স ফ্যাক্টর গুলো ঠিক থেকে শুধু যদি পপুলেশন গ্রোথ রেট বেড়ে যায় তাহলে ওই দেশের প্রবৃদ্ধি হার কমে যায়। মূলত এটা মেসেজটা দেওয়া হচ্ছে যে পপুলেশন বাড়লে একটা দেশের প্রবৃদ্ধিতে কি ধরনের প্রভাব পড়ে। আচ্ছা, এই ডায়াগ্রাম নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। এটা সিম্পল, জাস্ট ওটার প্যারালাল, যে পপুলেশন গ্রোথ রেট বাড়লে জাস্ট এই কার্ভটা আপওয়ার্ডস শিফট করে যায়। হ্যাঁ, জাস্ট এক মিনিট। হ্যাঁ চাচা, এই যে জাস্ট 10 মিনিটের মধ্যে, 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা সরি, এইটুকু ঠিক আছে। আর এই যে পপুলেশন বাড়লে কার্ভ কিভাবে, এগুলো ওই ম্যাথ আছে, হ্যাঁ, এটা ম্যাথ যিনি পড়ান ওনার দায়িত্ব যে এই কার্ভের নেচার বা পপুলেশন গ্রোথ রেটের ইম্প্যাক্ট, বাট এটা ওই ম্যাথ থেকে এই সিদ্ধান্তে আমরা আসতে পারি যে পপুলেশন গ্রোথ রেট বেড়ে গেলে এই পপুলেশন প্লাস ডেপ্রিসিয়েশন যে কার্ভটা, এটা আপওয়ার্ড শিফট করে যায়, সেভিংস রেট বাড়লে আপওয়ার্ড শিফট করে। হ্যাঁ, এগুলো আমরা ওই ম্যাথের টেকনিক থেকে আমরা জানি বা শিখছি, বাট এখানে এটা সিম্পলি জাস্ট পপুলেশন গ্রোথ রেট বাড়লে আমার এই কার্ভটা আপওয়ার্ড শিফট করে গেল। তাহলে আমার পূর্বে ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল এ পয়েন্টে পার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ছিল K0, এবং আমার গ্রোথ রেট ছিল Y0 বা ন্যাশনাল ইনকাম ছিল Y0, যেটাই বলি। এখন যেহেতু পপুলেশন গ্রোথ রেট বেড়ে গেছে, আমার কার্ভটা আপে শিফট করে গেল, নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে সি পয়েন্টে পার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কমে গেছে, হ্যাঁ, K0 থেকে K4 হয়ে গেছে। একইভাবে আমাদের ইকোনমিক গ্রোথ রেট Y0 থেকে Y4 চলে আসছে, বা ন্যাশনাল ইনকাম Y0 থেকে Y4 চলে আসছে। তার এখান থেকে আমরা বলতে পারি যদি পরে অন্যান্য সব বিষয় ঠিক থেকে পপুলেশন গ্রোথ রেট বেড়ে যায় একটা দেশের, তাহলে পার ক্যাপিটাল ইনকাম কমে যায় এবং তাদের গ্রোথ রেট অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও ওই ইকোনমিতে কমে যায়। আচ্ছা, এই যে কথাগুলো বললাম এগুলার ডেসক্রিপশন এখানে আছে। হ্যাঁ, এইগুলো আছে। আচ্ছা, স্ট্রেংথ এন্ড উইকনেস অফ দ্য সোলো গ্রোথ মডেল। হ্যাঁ, আর যদি পরে টেকনোলজিক্যাল কোনো চেঞ্জ আসে তাহলে এই প্রোডাকশন ফাংশনের পরিবর্তন আসবে। হ্যাঁ,
তখন আর এই যে এগুলাতে আসবে না। হ্যাঁ, এই যে n প্লাস ডি ইন্টু কে এই কার্ভ এবং সেভিংস কার্ভের কোনো পরিবর্তন আসবে না। যদি হঠাৎ করে একটা দেশের টেকনোলজি বেড়ে যায় তাহলে কি করবে, এই যে যে প্রোডাকশন, এই যে ব্ল্যাক কালারের যে কার্ভটা আছে এটা আপওয়ার্ড শিফট করে যাবে। তো এটা আপওয়ার্ড শিফট করে গেলে দেখা গেল যে প্রযুক্তি যদি বেড়ে যায় একটা দেশের, আমরা যদি এই যে প্রযুক্তি বেড়ে গেলে যে কি ধরনের ইম্প্যাক্ট হয় এটা এখানে দেখানো হয় না কার্ভে, বাট আমি বলে দিতেছি। হ্যাঁ, প্রযুক্তি যদি বেড়ে যায় আমরা এই কার্ভটার হেল্প নেই। হ্যাঁ, একটা দেশের হঠাৎ করে টেকনোলজি বেড়ে গেল, টেকনোলজি বেড়ে গেলে এই যে এই স্ট্রেট লাইনটা ঠিক থাকবে এবং সেভিংস কার্ভ ঠিক থাকবে, তখন আমার এই যে রেড লাইনের যে প্রোডাকশন ফাংশন এটা আপে এদিক দিয়ে চলে আসবে। ঠিক আছে, তখন দেখা যাচ্ছে এই পয়েন্টে এসে এখানে এদিকে এসে একটা নতুন ইকুইলিব্রিয়াম। তো এই নতুন ইকুইলিব্রিয়াম প্রযুক্তি বাড়ার মানে কি, তখন পার ক্যাপিটাল ইনভেস্টমেন্টও বেড়ে যাবে এবং ইকোনমিক গ্রোথ রেট বা ন্যাশনাল ইনকাম বা আউটপুটও বেড়ে যাবে। ঠিক আছে, তো এটা টেকনোলজিক্যাল চেঞ্জের ইম্প্যাক্টও বলে দিলাম। এবার আসি আমরা সোলো গ্রোথ মডেলের এই যে টেকনোলজিক্যাল ইয়েগুলো এখানে আছে। হ্যাঁ, চেঞ্জগুলো টেকনোলজি যদি বেড়ে যায় তাহলে কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে, ডেসক্রিপশনটা আছে, ডায়াগ্রামটা নাই, এই জন্য ডায়াগ্রামটা তো আমি এখন ভুলিয়ে দিলাম। এখন দেখি যে এই যে সোলো গ্রোথ মডেলের স্ট্রেংথ এবং উইকনেস গুলা কি কি। আসলে একটা মডেল থাকলে এই মডেলটার বেশ কিছু দুর্বল পয়েন্ট থাকে বা কিছু কিছু জায়গায় ভালো স্ট্রং কিছু আর্গুমেন্ট বা লজিক থাকে। হ্যাঁ, তো একদম পারফেক্টলি তো কোনো মডেলই না, বা সবগুলো মডেলেরই পরবর্তীতে আসলে ক্রিটিসাইজ করে কিছু উইক পয়েন্ট বাইর করা হয়েছে যে ড্রব্যাকস গুলা কি। আচ্ছা, ইট ইজ মোর পাওয়ারফুল টুলস ফর আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এই সোলো গ্রোথ মডেলে যতই উইক পয়েন্ট থাকুক না কেন, আজও পর্যন্ত ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে বা পাবলিক পলিসি নিয়ে যখন কথা বলা প্রয়োজন হয় বা গ্রোথ নিয়ে প্রবৃদ্ধি নিয়ে কথা বলতে হয় তখন এই সোলো গ্রোথ মডেলের হেল্পটা নিতে হয়। সুতরাং প্রবৃদ্ধিকে বুঝতে গেলে বা একটা দেশের গ্রোথকে বুঝতে গেলে এই সোলো গ্রোথ মডেলের যে টুলস গুলা ব্যবহার করে সেটা খুবই শক্তিশালী টুলস গুলা। হ্যাঁ, এটা খুবই নেসেসারি, সোলো গ্রোথ মডেলটাকে অ্যাভয়েড করা যায় না আমরা যদি প্রবৃদ্ধিকে অ্যানালাইসিস করতে চাই বা ব্যাখ্যা করতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদের সোলো গ্রোথ মডেলের হেল্প নিতেই হয়। আচ্ছা, provide more reasonable flexibility of factors of production in the production process and its replacement feature। আরেকটা বিষয়টা হচ্ছে যে এই সোলো গ্রোথ মডেলের যে ফ্যাক্টর অফ প্রোডাকশনের কথা বলা হয়েছে, অর্থাৎ উৎপাদনের যে উপকরণগুলো বলা হয়েছে যেমন ক্যাপিটাল এবং লেবার, আর এই ক্যাপিটালকে লেবার দিয়ে ট্রান্সফার করা যায় এবং লেবারকে ক্যাপিটাল দিয়ে ট্রান্সফার করা যায়। এটা হচ্ছে সোলো গ্রোথ মডেলের খুবই একটা শক্তিশালী পয়েন্ট। অর্থাৎ ক্যাপিটাল এবং লেবার সাবস্টিটিউট, আমি চাইলে বেশি লেবার ইউজ করতে পারবো কম ক্যাপিটাল ইউজ করে, আবার চাইলে কম ক্যাপিটাল ইউজ করে বেশি লেবার ইউজ করতে পারবো। তো এই ধরনের একটা ফ্লেক্সিবিলিটি আছে সোলো গ্রোথ মডেলের মধ্যে। It emphasizes importance role of factor of accumulation and saving। আচ্ছা, আর এটা হচ্ছে যে এই যে সেভিংস রেটটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, অর্থাৎ একটা দেশের যদি সেভিংস রেটটা বাড়ানো যায় তাহলে আলটিমেটলি ইকোনমিতে গ্রোথ আসবে। তো সেভিংস রেটটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো সরকারের উচিত যদি গ্রোথকে বাড়াইতে চায় তাহলে তারা যাতে সেভিংসটা কিভাবে বাড়ানো যায় সেই দিকে নজর দেওয়া, সেভিংস বাড়ে এই ধরনের পলিসি তাদের বাজেটের মধ্যে ইনক্লুড করা। মাচ বেটার জব। আচ্ছা, এই যে হ্যারোল্ড ব্রমার মডেলের থেকে এই মডেলটা খুব বেশি সফিস্টিকেটেড, আরো বেশি বেটার। হ্যাঁ, আরো খুব বেশি একটা ভালো একটা মডেল, এটা হচ্ছে তার স্ট্রেংথ। আর উইকনেস গুলো দেখি, ইটস প্রোভাইড দ্য রোল অফ টেকনোলজি চেঞ্জেস এন্ড দ্য প্রোডাক্টিভিটি গ্রোথ ইন প্রসেস। আরেকটা বলছে তার স্ট্রেংথ হচ্ছে যে এই যে টেকনোলজিক্যাল চেঞ্জটা আনছে ওনার মডেলের মধ্যে। হ্যাঁ, যে প্রযুক্তিগত পরিবর্তন হলে দীর্ঘমেয়াদে কিভাবে এই প্রবৃত্তিটা দীর্ঘস্থায়ী করতে গেলে আমাদের প্রযুক্তিগত উন্নয়ন দরকার। উনি এটা সীমাবদ্ধতা দেখেছেন যে লেবার ক্যাপিটালের প্রোডাক্টিভিটি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়ানো যায়, শর্ট রানে গ্রোথ অ্যাচিভ করা যায়, বা দীর্ঘমেয়াদে যদি কোনো ইকোনমিতে গ্রোথ অ্যাচিভ করতে হয় তাহলে প্রযুক্তিগত উন্নয়নের দরকার পড়ে। প্রযুক্তিগত উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদে এই প্রবৃত্তিটা ধরে রাখা যায় না। উনি এই অ্যানালাইসিসটা খুঁজে বাইর করছেন। পাওয়ারফুল ইনসাইটস ইন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেভিং। তাই উনি আসলে এই যে একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক দেখাইছেন প্রবৃদ্ধির সাথে সঞ্চয়ের, সেভিংস এর, বিনিয়োগের, ইনভেস্টমেন্টের, পপুলেশন গ্রোথ, জনসংখ্যা বৃদ্ধি এন্ড টেকনোলজিক্যাল চেঞ্জ। অর্থাৎ প্রবৃদ্ধির সাথে সঞ্চয়, বিনিয়োগ বা জনসংখ্যার বৃদ্ধির হার এবং প্রযুক্তিগত উন্নয়নের যে একটা সম্পর্ক, এটা উনি খুব সুন্দরভাবে দেখাইতে পারছেন ওনার মডেলের। আচ্ছা, আর উইকনেস গুলা কি এটা এখানে আসতেছে, স্পেশালি প্রোডাক্টিভিটি গ্রোথ এক্সোজেনাস, it don't spell out exactly how it takes place and how
আর এই যে এখানে বলা হচ্ছে হ্যাঁ যে এই যে স্পেসিফিক্যালি প্রোডাক্ট এই যে সেভিংস রেট ইনভেস্টমেন্ট এগুলোকে ধরে নেওয়া হয়েছে। এখন ওনার মডেলের দুর্বল পয়েন্ট হচ্ছে এই যে সেভিংস রেটটা কিভাবে বাড়ানো যায় এই ধরনের ডিটেলস কোনো অ্যানালাইসিস নাই ওই মডেলটার মধ্যে। উনি বলা হচ্ছে যে এই যে সেভিংস রেটটা এটা গিভেন এক্সোজেনাসলি বলা হচ্ছে, হ্যাঁ এটা এক্সোজেনাস ভেরিয়েবল, সেভিংস রেট, ইনভেস্টমেন্ট, এই পপুলেশন গ্রোথ এগুলোকে উনি এক্সোজেনাস ধরে নিছেন যে একটা সেভিংস রেট মানে কিভাবে সেভিংস রেট বাড়ানো যায় বা কেন সেভিংস রেট কমে যায় এই পপুলার মানে এই জিনিসগুলো উনি ওনার মডেলের মধ্যে সেভিংস রেটটা নিয়ে ডিটেলস নাই। এটা হচ্ছে ওনার একটা উইক পয়েন্ট যে সেভিংস রেটটাকে উনি ধরে নিছেন যে এটা বাড়বে বা এটা কিভাবে বাড়বে বা কি করা যায়, সেভিংস রেট অন্যান্য ফ্যাক্টর দিয়ে ইম্প্যাক্টেড কিনা এগুলো উনি ডিটেলস বলেন নাই। এটা হচ্ছে একটা উইকনেস। দ্য মডেল হ্যাজ ফোকাস অ্যাটেনশন অন দ্য মোর ফান্ডামেন্টাল ইনপুটস ইন দ্য স্টেডি স্টেট growth rate, but it doesn't provide a full understanding of the precise pathway through this factor. Influences the steady state growth rate, but it doesn't provide a full understanding of the precise pathway through which this factor influence. আচ্ছা, the model has focuses attention on the more fundamental influences on the steady state. আচ্ছা, steady state বলতে বোঝানো হচ্ছে যে যেখানে সেভিংস রেট সেভিংস প্লাস ডেপ্রিসিয়েশন প্লাস পপুলেশন গ্রোথ ইকুয়াল, হ্যাঁ এটাকে উনি খুব গুরুত্বপূর্ণ হিসেবে খুব এই পয়েন্টটাই ছিল ওনার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আচ্ছা, এটাই গ্রোথ রেটকে নির্ধারণ করে দেয়, but it doesn't fully understand the precise pathway through the who is this factor of production. কিন্তু উনি মূলত এই যে ফ্যাক্টর অফ যে প্রোডাকশন অর্থাৎ ক্যাপিটাল এবং লেবার এগুলার অ্যাভেলেবিলিটি এদের প্রোডাক্টিভিটি অর্থাৎ ফ্যাক্টর অফ প্রোডাকশনকে উনি তেমন গুরুত্ব দেন নাই। উনি শুধু স্টেডি স্টেট অর্থাৎ এই যে সেভিংস রেট প্লাস ডেপ্রিসিয়েশন এন্ড পপুলেশন গ্রোথ এইসব বিষয়গুলোতে ফোকাস করছেন, কিন্তু ক্যাপিটাল এবং লেবার অর্থাৎ লেবার প্রোডাক্টিভিটি বা ক্যাপিটাল প্রোডাক্টিভিটি এগুলাকে তেমন গুরুত্ব দেন নাই। ঠিক আছে, ওনার মূলত ফাইন্ডিংসটা ছিল সেভিংস রেট এবং ডেপ্রিসিয়েশন রেট প্লাস পপুলেশন গ্রোথ এগুলাকে উনি আসলে ইকুইলিব্রিয়াম হিসেবে নিয়ে আসছেন। কিন্তু আসলে প্রোডাকশনের যে ইনপুট গুলা লেবার এবং ক্যাপিটাল এই জায়গাটাতে ওনার ফোকাসিংটা কম ছিল। এইটাই আসলে তেমন উইকনেস নাই, এগুলো খুঁজে খুঁজে জাস্ট বলার জন্য। আর সোলো গ্রোথ মডেলটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এন্ড খুবই পরিচিত একটা মডেল ইকোনমিক্সের। তো এই যে এটাই সোলো মডেল এখানেই শেষ। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ না স্যার। স্যার আচ্ছা, না, তাহলে সোলো গ্রোথ মডেলটা কমপ্লিট হয়ে গেল। দেন আর এটাই আমাদের শেষ ক্লাস, হ্যাঁ ডেভেলপমেন্টের। আর নেক্সট তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ আর কালকে কি বাংলাদেশ ইকোনমি আছে তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে কালকেই সম্ভবত আমার জন্য আর কি লাস্ট ক্লাস। তো আমি চেষ্টা করছি আমার বেস্টটা দেওয়ার জন্য। তারপরে অনেক উইকনেস ছিল, দুর্বলতা ছিল, প্রিপারেশনের হয়তো অনেক সময় ঘাটতি ছিল। আসলে টিচিং প্রফেশনটা হচ্ছে একটা লাইফ লং লার্নিং প্রসেস। হ্যাঁ, শিক্ষকতা যারা করেন তাদেরকে সারা জীবন পড়তে হয়, জানতে হয়, তা না হলে পরে ভালো পড়ানো যায় না বা ভালো শিক্ষকও হওয়া যায় না। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, তারপরেও আমি আমার ব্যর্থতাগুলো স্বীকার করে নিতেছি। আর যদি ব্যর্থতা থাকে সেই দায়ভার সম্পূর্ণ আমার। তো আপনাদের সবার জন্য শুভকামনা। আর নেক্সট আগামীকালকে চেষ্টা করব থাকার জন্য, যদি থাকতে পারি তাহলে আগামীকালকে আমাদের লাস্ট ক্লাস, ঠিক আছে? আর সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল। তাহলে আমরা ক্লাস স্টপ করে দেই। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।